কুমিল্লার হোমনায় 4টি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের মামলা। হামলাকারীদের বেশিরভাগই বহিরাগত, দাবি স্থানীয়দের। পিয়ার সহ 5 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। নিম্নকক্ষে আসন ভিত্তিকই রাখার সুপারিশ করেছে সংস্কার কমিশন, জানালেন বদিউল আলম। আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জমজমাট প্রচার। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দিনাজপুরে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানে উঠে আসছে কার্পেটিং। অনিয়মের অভিযোগ স্থানীয়দের। এই রাস্তায় একেবারে 2 নাম্বারই কাজ, কারণ এই যে সবকিছু বেহাল অবস্থা। কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে, হাতের মাধ্যমে সব উঠে যাচ্ছে। দেখেন দেখেন এগুলা কাজ। মৌলভীবাজারে গড়ে উঠেছে পাখির কলোনি। আশ্রয় দিচ্ছেন বাড়ির মালিকরা। চোরা শিকারীদের রুখতে তৎপর এলাকাবাসীও। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 22 জনকে আসামি করে এই মামলা করেছে পুলিশ। এর আগে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল লোক। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেই দাবি স্থানীয়দের। প্রায় 3 দশকের পুরনো ফকির কফিলউদ্দিন শাহর মাজার এখন অবশিষ্ট কেবল ধ্বংসাবশেষ। ভক্ত অনুসারীরা কখনো ভাবেননি মাজারটিতে এভাবে হামলা হতে পারে। বৃহস্পতিবার সকালে মাজারটিতে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় একদল লোক। শুধু কফিলউদ্দিন শাহর মাজার নয়, কুমিল্লার আসাদপুরে এ সময় আরও 3টি মাজারেও ভাঙচুর চালায় সংঘবদ্ধ জনতা। অভিযোগ উঠেছে লুটপাটেরও। স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এতেই ঘটনাটির সুরাহা হয়েছে বলে ভাবেন স্থানীয়রা। তবে পরদিন মাইকে উস্কানি ছড়িয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয়। অভিযোগ, এরপরই পূর্ব পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলা। অনেক লোক আসছিল, তাদের আমি চিনি না, তো বহুত লোক আসছিল। এরপরে ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, থানার পুলিশ আসছে, টিউনি সাহেব আসছে, তাদের কথা মানলো না। আগুনটা লাগাই দিল। পূর্ব পরিকল্পিত ভাবে ছিল। তারা হয়তোবা এরকম কোনো সুযোগ পাচ্ছে না, এই জন্য তারা কাজটা করতে পারে না। এখন সুযোগ হয়েছে, একটা উছিলা বিদ্যুৎমূলক এই ঘটনাটা ঘটাইছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এ সময় তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও ভাঙচুর, অগ্নিসংযোগ থামানো যায়নি। আমাকে সকালে ইউনুস স্যার এবং এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ওনারা আমাকে ফোন দিলেন যে আসাদপুরে একটা সমাবেশ হচ্ছে, আপনি ওখানে আসতে হবে, না হয় তাহলে কিন্তু পাওয়া দিবেন। 4টি মাজারে হামলা, ভাঙচুর আর আগুনের ঘটনায় অজ্ঞাত 22 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ কর্মকর্তার। কারা অজ্ঞাত কিছু লোক হোমনা থানার যে আসাদপুর ইউনিয়নে কয়েকটা মাজারে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা মামলা রেকর্ড করছি একটা। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এলাকার এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশ নতুন করে কিছু জানিয়েছে কিনা? তাজনীন, আসলে এই যে আমি এখন যে মাজারটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি সেই ফকির কফিলউদ্দিন শাহর মাজার। এটি কিন্তু আসলে 3 দশকের অধিক সময় ধরে কিন্তু এই মাজারটি, তো এখানে এই ঘটনার পর থেকে তার যে
ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আসছেন এবং দেখছেন। তো আমরা আসলে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং 4টি মাজার এলাকা ঘিরেই কিন্তু তারা টহল জোরদার করেছেন, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু তারা নজর রেখেছেন। এবং এই বিষয়ে কিন্তু পুলিশ বাদী হয়ে 2200 জনকে অজ্ঞাত করে একটি মামলা করেছেন। তারা বলছেন যে এই অপরাধ কাণ্ডের সঙ্গে যারাই জড়িত রয়েছেন তাদেরকে আসলে চিহ্নিতকরণের কাজ রয়েছে এবং এই বিষয়ে আসলে তারা কাউকে ছাড় দেবেন না এমনটি কিন্তু বলছেন। এবং যারা এখানে ভুক্তভোগী রয়েছেন তাদেরও একটি দাবি যে আসলে এইসব মাজারের কোনো ধরনের কোনো খারাপ কিছু হতো না, ফলে যারাই হামলাকারী রয়েছেন বা লুটপাটের সঙ্গে যারা জড়িত, অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় এবং যে শান্তির ধর্ম ইসলাম সেটিকে যেন শান্তির ধর্ম হিসাবেই প্রতিষ্ঠিত করা হয়। তাজনিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খোকন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর বিভাগীয় শহরগুলোয় বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা। সেখানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন, নির্বাচনের সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার সহ 5 দফা দাবি জানায় নেতাকর্মীরা। বরিশালে জামায়াতের বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন। যাচ্ছি তার কাছে। কাউসার, এই মুহূর্তে আপনি কর্মসূচিতে আছেন, কর্মসূচিতে জামায়াতের নেতারা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন। 5 দফা দাবিতে জামায়াত ইসলামী সমাবেশ করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। সেই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বরিশাল মহানগর জামায়াত ইসলামীর আয়োজনে আজ এই 5 দফা গণদাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের সামনে যে চত্বরটি রয়েছে সেই চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য অধ্যাপক আব্দুল জব্বার। এবং এখানে কিন্তু বিকেল থেকে আমরা দেখেছি বরিশাল নগরীর 30টি ওয়ার্ড থেকে জামায়াতের নেতৃবৃন্দ এবং যাতায়াতের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ স্থলে হাজির হয়েছেন এবং যারা বক্তব্য রাখছেন এর মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে এবং যে 5 দফা দাবির কথা বলা হয়েছে সেই 5 দফা দাবি আদায় ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনের অংশ নেবেন না। এবং তারা বলছেন যে এই দাবি আদায়ে আসলে কঠোর থেকে কঠোর যে আন্দোলন সেটি ঘোষণা করা হবে এবং যে কেন্দ্র থেকে যে 5 দফা দাবির কথা বলা আছে সেটি আসলে মেনে নিতে হবে। এবং তারা বলছেন যে পিআর পদ্ধতি হলো যে সঠিক নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষ তাদের নেতৃত্ব বেছে নেবে। এবং যে সমাবেশটি হচ্ছে সমাবেশটি শেষে একটি বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সেই বিক্ষোভ মিছিলে অংশ নেবেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কাউসার। নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে। সংবিধান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পিআর ও আসন ভিত্তিক নির্বাচন দুটিরই ইতিবাচক নেতিবাচক দিক আছে, তাই সংসদ 2 পদ্ধতিতেই থাকা উচিত বলে মনে করেন তিনি। এ সময় ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন বদিউল আলম। বলেন, ভোটের মাধ্যমে একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠিতের পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠিতের পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে আর উচ্চকক্ষ হবে
পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোর নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি ষড়যন্ত্রের চেষ্টা করে তা রুখে দিবে বিএনপি নেতাকর্মীরা, এমনটাই বলেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় রুহুল কুদ্দুস বলেন, প্রতি বছরই পূজার আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে একটি পক্ষ। তারেক রহমানের নির্দেশে সকল চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে সব সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি নেতাকর্মীরা। সভায় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দুর্গা পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা বিএনপির নেতাকর্মীরা সেটা রুখে দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের ৬ষ্ঠ দিনের মতো প্রচারের জন্য চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসুতে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ হবে। ভোটার প্রায় ২৯,০০০। এ বিষয়ে আরো জানাতে যাচ্ছি সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, যেটি আপনি আগে বলছিলেন, ছুটির দিনের প্রচারণা কেমন চলছে, এই মুহূর্তে কি দেখছেন? তাজদিন, এই মুহূর্তে প্রচারণা সেটি জমজমাট। আমি যদি একটু দেখাই, ঠিক আমার পেছনে প্রার্থীরা যারা রয়েছে তারা একটু আগেই প্রচারণায় কিন্তু নেমে পড়েছে। বিশেষ করে যে 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেল থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সকল জায়গাতেই ক্যাম্পাসের প্রচারণা এবং বিভিন্ন জেলা সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে আসলে প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে, বুদ্ধিজীবী চত্বর রয়েছে এবং শহীদুল্লাহ একাডেমিক ভবন রয়েছে, সব জায়গাতে গোল চত্বরে করে আসলে ভোটের নির্বাচনী যে কার্যক্রম সে বিষয়ে কিন্তু বিভাগে যারা রয়েছে, ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সকলে আলোচনা করছেন। এবং সকাল থেকে আমি দেখেছি যে প্রচারণা আজকে শুক্রবার ছুটির দিনে কম থাকলেও জুম্মার নামাজের পরে আসলে প্রচারণায় দেখার মতো ছিল। উৎসব মুখর পরিবেশে কিন্তু সেই সময়টি প্রচারণা শুরু হয়েছে। এখনও কিন্তু তাই প্রায় আধা ঘন্টা থেকে প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, সিলসিলা, সিরাজি ভবন, শহীদুল্লাহ কলা ভবন, মমতাজউদ্দিন কলা ভবন থেকে শুরু করে যে একাডেমিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে এবং যে 17টি হল রয়েছে হলগুলোতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্টেশন বাজার সেইখান থেকে শুরু করে বিনোদপুর বাজার, কাজলা, প্রত্যেকটি জায়গাতে প্রার্থীরা তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারা যারা ভোটার রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে যাচ্ছেন, গিয়ে মূলত তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো শুনছেন এবং সেই সমস্যা অনুযায়ী সকলের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেই সমস্যা অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রদল মনোনীত নতুন প্রজন্ম প্যানেল, ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট, ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্র ইউনিয়নের একাংশের পরাজয় 71, অপরিরোধ 24 যে এবং ছাড়াও যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে, স্বতন্ত্র প্রার্থীরাও সকলে কিন্তু দলগতভাবে 2 জন, 1 জন, 3 জন এবং 1 জন করে প্রত্যেকটি জায়গায় যে প্রচারণা সেটি বলা যায় যে উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর প্রচারণা বিকেল থেকে শুরু হয়েছে। তাজনিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। প্যারিস রোড সহ গুরুত্বপূর্ণ মোড় ঘুরে প্রশাসন ভবনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। অবিলম্বে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বলেন, কোনোভাবেই নতুন করে কোটা ফিরতে দেয়া হবে না।
বৃহস্পতিবার পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় 2024-25 শিক্ষাবর্ষের উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা 10টি শর্ত মেনে এই সুবিধা পাবেন। শর্ত মতে শুধুমাত্র পাস মার্ক দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ 2 জন পোষ্য কোটায় ভর্তির সুবিধা পাবেন। পুনর্বহালের আদেশ বাতিল করার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। যদি আজকের মধ্যে তারা এইটা পুনর্বহালের আদেশ বাতিল না করে তাহলে পরবর্তী কর্মসূচি আমাদের কঠোর থেকে কঠোরতর হবে এবং সেইটা যারা সিদ্ধান্তের সাথে জড়িত, আই মিন পুনর্বহালের সিদ্ধান্তের সাথে যারা জড়িত তাদের পদত্যাগের দাবিও আমরা চাইতে পারি। সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জেরে সকালে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে গ্রামবাসী। পরে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় আহত হয় কয়েকজন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সেজাউল ইসলাম ওরফে কালামিয়া নামের একজনের। কুমিল্লায় 8.5 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 100টি, হত্যা অর্ধশতাধিক। বেড়েছে গুপ্ত হত্যা সহ অন্যান্য অপরাধের সংখ্যাও, যার অনেক ঘটনায় এখনও রহস্যের বেড়াজালে বন্দী। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সবাই। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক অবস্থানে থাকার তাগিদ সচেতন মহলের। 8 সেপ্টেম্বর 2025 কুমিল্লা নগরীর একটি বাসা থেকে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ। তদন্তে বেরিয়ে আসে মেয়েকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় মাকেও হত্যা করে ঘাতক। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ধরা পড়ে জড়িতরা। চলতি মাসে প্রথম 15 দিনেই 8টি মরদেহ উদ্ধার হয়েছে। মা মেয়ের মামলাটি সহ 5টি ঘটনা হত্যা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে রহস্যের জট খোলেনি বাকি 3 মরদেহের। কারণ কোনো নিরাপত্তা নেই আমাদের। এই তো বাড়িছি হয়তো চিন্তায় ধরে মোবাইলটা লয়ে গেল গা বা মানিব্যাগটা লয়ে গেল গা। এই যে ধর্ষক 2023 সালে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছিল। 2023 সালের একজন ধর্ষকের মামলাকারী আসামি কিভাবে 2025 সালে এসে আরেকজনকে ধর্ষণ করে? প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে। আমরা চাইবো আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের কামব্যাক করবে, তারা এস্টাবলিশ হবে। আইন শৃঙ্খলা কমিটির তথ্য বলছে বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর। চলতি বছরের জানুয়ারি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা সেঞ্চুরি পূরণ করেছে। খুন হয়েছে অর্ধশতাধিক। বেড়েছে অন্য অপরাধের পরিমাণও। বিষয়টি ভাবিয়ে তুলেছে সচেতন মহলকেও। এই খুনগুলোর অস্তিত্বকে যদি ধরা না যায় এবং যারা নেপথ্যে এই খুনগুলি করাচ্ছেন, পারিবারিক কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, খুনি অরাজকতাই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ যদি না করে, তাদেরকে যদি ধরা না হয়, তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। একের পর এক এমন অপরাধ কাণ্ডে সাধারণ মানুষ যখন উৎকণ্ঠায়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুষ্ঠু কারণই চিহ্নিত করতে পারছে না জেলা পুলিশ। অধিকাংশ ঘটনায় কিন্তু চমৎকার ডিটেকশন আমাদের এখানে আছে। একটা ডাকাতির ঘটনায় সেখানে ডিটেকশন আছে। আমরা কাজ করছি এবং কুমিল্লা জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা রয়েছে। অপরাধ প্রবণতার কারণগুলো চিহ্নিত করে মানুষের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির উজানে প্লাবিত এলাকা থেকে পানি নামলেও তলিয়েছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। ঝিনাইগাতি সদর, মালিঝি কান্দা, নড়কোড়া, হাতিবান্ধা ও নালিতাবাড়ির 20টি গ্রামের নিচু এলাকায় পানি ঢুকেছে। তলিয়েছে ধান সহ বিভিন্ন ফসল। ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে ঢলের পানিতে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে সকালে। এর আগে রাতে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পাহাড়ি ঢলে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশীয় সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর। প্লাবিত হয় 15টি গ্রাম। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নেন উঁচু স্থানে। পানিতে ডুবে যায় আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের প্রায় 2000 হেক্টর জমি। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। নির্মাণ কাজ শেষ হবার একদিন পরে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। দিনাজপুরের লোহাচড়া গ্রামের 1.5 কিলোমিটার সড়কের একই অবস্থা। স্থানীয়দের অভিযোগ, কাজে গড়মিল করতে রাতের আঁধারে রাস্তাটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
অন্যদিকে ক্যামেরার সামনে কোনো কথাই বলতে রাজি হয়নি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। সবুজ মাঠের বুক চিরে চলে গেছে পিচ ঢালা সড়ক, নিভৃত জনপদ এসেছে পাকা সড়কের আওতায়। কিন্তু এই পথই এখন গ্রামবাসীর দুঃখের কারণ। শিশু কিশোরের হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। ঘটনাটি দিনাজপুর হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের। প্রায় 25 লাখ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। সম্প্রতি নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার একদিন পর থেকেই উঠে যাচ্ছে কার্পেটিং। রাস্তার কোনো তেল নেই, হাতের মাধ্যমে সব উড়ে যাচ্ছে। দেখেন দেখেন এগুলা কাজ। কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে, আমরা আজকে আসতে দেখি রাস্তা চড়া ধরে ধরে উড়ে যাচ্ছে। তো এগুলা কি রাস্তা? বৃষ্টির মধ্যে কাজ করেছে, তেলটা কাজও লাগে না, তেল তো দেয় নেই, তারপরও পিচও কম হয়ে গেছে, রাস্তাটা ফুলে একবারে খুলে পড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রয়োজন মাফিক দেয়া হয়নি অ্যাগ্রিগেট ও বাইন্ডার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তারা। গতকালকে যে কাজ করছে এই রাস্তা একেবারে 2 নাম্বারই কাজ, কারণ এই যে সবকিছু বেহাল অবস্থা। কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে। আগের রাস্তার চেয়ে এখনকার রাস্তা বেশি খারাপ হয়েছে, কিন্তু রাস্তা আমরা চাইছিলাম যে একটু ভালো করার জন্য, কিন্তু অন্ধকারের মাঝে করে গেছে। আমরা বাধা দেওয়ার পরেও রাস্তা ভালো করেনি। এইটা রাতে কাজ হয়েছে, আমরা নিষেধ করছিলাম যে ভাইয়া মানে ফাড়ে যাইতেছে, রাতের মধ্যে কাজ করা তো উচিত না, আপনারা দিনের মধ্যে করেন। তার উপর আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা নিষেধ করছিলাম। কেন একদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই। উপজেলা প্রকৌশলীর দাবি, বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে। সেদিন হঠাৎ বৃষ্টি চলে আসে, এই বৃষ্টি আসার ফলে যে মালটা যে তারা লেইং করে তার উপর যে রোলার ওঠে, এই রোলার ওঠার কারণে এই বৃষ্টির কারণে বেডটা একটু ফেটে যায়। অনিয়মের বিষয়টি তদন্তের পাশাপাশি সঠিকভাবে সড়ক নির্মাণের দাবি গ্রামবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রেলের ওয়াগন সংকটে ব্যাহত হচ্ছে রংপুর অঞ্চলের 5 জেলার জ্বালানি তেল পরিবহন। প্রতি মাসে 2.5 কোটি লিটার চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে মাত্র 30 লাখ লিটার। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, দীর্ঘ এই সমস্যা সমাধানে আগ্রহ নেই কর্তৃপক্ষের। দাবি জানানো হয়েছে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত ব্রডগেজ লাইন সংযুক্ত করার। দেশের খাদ্য চাহিদার অন্যতম বড় যোগান আসে রংপুর সহ উত্তরের 5 জেলা থেকে। খাদ্য উৎপাদন নিশ্চিতে প্রতি মাসে যমুনা, মেঘনা ও পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতে প্রতি মাসে চাহিদা প্রায় 2.5 কোটি লিটার হলেও গত মাসে সরবরাহ হয়েছে মাত্র 30 লাখ লিটার। ডিপোগুলোর সামনে বিভিন্ন জেলা থেকে আসা লরির ভিড়। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে ব্যবসায়ীদের অনেকেই ছুটছেন বাঘাবাড়ি ও পার্বতীপুর ডিপোতে। সবাই যেভাবে যে পাচ্ছে নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কি ঠেলে নিয়ে যাচ্ছে, এভাবে কি লুটের মাল? রংপুরে আমাদের গাড়ি ভাড়া 8,000 টাকা সাপোজ ধরে, আর যদি বাঘাবাড়ি থেকে নেই, বাঘাবাড়ি থেকে ডাবল হয়ে যায় এইটা। আর যদি পার্বতীপুরে নেই দেখা যায় 11,000 বা 10,000 টাকা পড়ে, দেখা যায় 1-2 হাজার টাকা একটু বেশি পড়তেছে আমাদের। আগে সপ্তাহে 2 গাড়ি আসতো, 2টা ওয়াগান, এখন মাসেও একটা আসে না। বিবিসি বলছে প্রতি মাসে রংপুরের 3টি ডিপোতে রেলওয়ের 24টি র্যাকের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হতো, অথচ বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র 6টি র্যাকে। অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ ওয়াগন সরবরাহ না করায় এই পরিস্থিতি। সমাধান হিসেবে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত পাইপলাইন স্থাপন ও ব্রডগেজ লাইন বসানোর দাবি তাদের। তেল শর্ট এটা কথাটা বলা যাবে না, আপনার পৌঁছাইতে পারতেছেন ঠিক করতে। এটা রেলওয়ের ঘাটতি, একের ঘাটতি, ইঞ্জিন নাই, এসব কারণে আমরা দাবি জানিয়ে আসছি মিটার গেজ লাইনের, কিন্তু সেটাও তারা করতেছে না, ওয়াগনের কোনো সমাধান করতেছে না। আর অ্যাডমিনিস্ট্রেশন আমরা অলওয়েজ আমরা নক করতেইছি। ওয়াগন সংকট উত্তরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দেশের অন্যতম প্রধান খাদ্য ভাণ্ডারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিজিবিতে নিয়োগ পেয়েছেন ফেলানীর ভাই আরফান হোসেন।
যে সীমান্তে বোনকে হারিয়েছিলেন এখন সেই সীমান্ত পাহারায় উৎসর্গ করতে চান নিজেকে। সন্তানের সাফল্যে গর্বিত বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা। কাঁটাতারে ঝুলছে কিশোরী ফেলানীর মরদেহ। পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই আলোচিত ছবি। 14 বছরও মেলেনি ফেলানী হত্যার বিচার। যে সীমান্তে তার বাবা মা কন্যাকে হারিয়েছিলেন সেই সীমান্তই পাহারার দায়িত্ব পেয়েছে আরেক সন্তান। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছে ফেলানীর ছোট ভাই আরফান ইসলাম। পরিবার জানায় ছেলের কঠোর পরিশ্রমের কারণেই এসেছে সাফল্য। দীর্ঘ 14 বছর ধরে আপনজনের মতো পাশে থাকায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজিবি আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিজিবি আজকে থেকে না, আমার যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজিবি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে যেগুলো আমাদের মানে যে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ইয়ে ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজিবি আমাদের অনেক সহযোগিতা করছে। পড়াশোনা করছে, রাত দিন পরিশ্রম করছে করে ওনারা। আমাদেরও আশা ছিল বা আরফান হোসেনেরও আশা ছিল যে বিজিবির মধ্যে ও যোগ্যতা হিসাবে চাকরি নিবে। বিপদে আপদে বিজিবিকে পাশে পাওয়ায় তখন থেকেই বাহিনীর প্রতি আলাদা আকর্ষণ ছিল আরফানের। নিজ যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষার প্রতিটি ধাপ। আরফানের বিজিবিতে যোগদানের খবরে খুশি পাড়া প্রতিবেশীরাও। আমার বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। এখন ওই অবস্থা থাকার পরে আমরা একটু ভরসা পাই। সেই ক্ষেত্রে আমার বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। আগে আমাদের সংসার অনেক কষ্ট করে চলতো, আমার বড় ভাই চাকরি পেয়েছে। এখন আমাদের সংসারের যদি হালটা ধরে তাহলে আমাদের পড়াশোনার খরচটা অনেক ভালো চলবে। চাকরি পেয়েছে, এলাকাবাসীরা সবাই খুশি, আর জানি মা বাপ নিয়ে সুখে জানি চলতে পারে। সীমান্তে বড় বোনকে হারানোর পর আরফানের দৃঢ় মনোবলে সীমান্ত পাহারায় যুক্ত হবার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বিজিবি কর্মকর্তারা। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মৌলভীবাজারে গড়ে উঠেছে হরেক রকমের পাখির কলোনি। জেলার বেশ কয়েকটি বাড়ির মালিক তাদের বাড়িতেই আশ্রয় দিচ্ছেন পাখিদের। পাখিরা অবাধে স্বাধীনতা ভোগ করছে নিরাপদেই। তবে শিকারীদের কারণে রাত বিরাতে বাড়ে পাখিদের আতঙ্ক। পাখি রক্ষায় সদা তৎপর এখানকার পাখিপ্রেমীরা। প্রকৃতির নানা অনুষঙ্গের সব ভাষা এখানে এসে যেন থমকে যায়। আকাশ বাতাস মুখরিত অসংখ্য পাখির কলতান আর ডানা ঝাপটানোর আওয়াজে চারপাশে পাখির অবাধ বিচরণ মুগ্ধ করে সবাইকে। মৌলভীবাজার সদরের আজমেরু গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার বাড়িতে দেখা মেলে এমন দৃশ্যের। নিরাপদে ঠাঁই নিয়েছে শালিক, পানকৌড়ি, বক, জলকুড়া সহ নানা জাতের হাজারো পাখি। চোরা শিকারীদের উৎপাত থাকলেও পাখি রক্ষায় সোচ্চার স্থানীয়রা। এলাকার মানুষরা পাখি রাখার লাগে মানে শিকারি হলে বাধা দেয়। আর আমরা এলাকার পাখিরা হইল গিয়ে অনেক সৌন্দর্য, যে আমরা এলাকাটারে একটু সুন্দর করে রাখে, এর দেখতেও সুন্দর লাগে। আর বিভিন্ন সময় রাতে অনেকে শিকার করার চেষ্টা করে, তখন আমরা যখন পাখির